নেওয়া ট্রাই করব। যেহেতু আমাদের এই উইকে একটা মানে বন্ধ গেল, ঠিক আছে, বন্ধ যাওয়ার কারণে আমরা ক্লাসটা মেইনলি পিছায় গেছি, তো এই কারণেই আমরা একটা এক্সট্রা ক্লাস হয়তো বা নিব। ওয়েল, আচ্ছা এখন আমরা, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আমরা আমাদের ইন টোটাল আপনার 4টা শিডিউলিং ছিল। একটা ছিল এফসিএফএস, একটা এসজিএফ, একটা প্রায়োরিটি, আর একটা ছিল আপনার রাউন্ড রবিন, ঠিক আছে? তো আমরা রাউন্ড রবিনও দেখেছি, এসজিএফ এরও দেখেছি, এসজিএফ এর 2টা টাইপ ছিল, সেই দুটোটা টাইপ দেখেছি, এফসিএফএস ও দেখেছি। তো লাস্টই রয়ে গেছে প্রায়োরিটি। তো প্রায়োরিটি অ্যালগরিদমটাও 2টা টাইপ। তো 2টা টাইপ কি কি? একটা হচ্ছে নন প্রিমটিভ আর একটা হচ্ছে প্রিমটিভ। আচ্ছা, নন প্রিমটিভ আর প্রিমটিভের ব্যাপারটা তো আমরা মোটামুটি এখন ক্লিয়ার, যে আসলে নন প্রিমটিভটা কি আর প্রিমটিভটা কি। কেউ একটু বলতে পারবেন নন প্রিমটিভটা আসলে কি বোঝায় আর প্রিমটিভটা আসলে কি বোঝায়? যদি এসজিএফ এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, নন প্রিমটিভটা হচ্ছে যে তার থেকে ছোট কোনো ব্রাশ টাইমের প্রসেস যদি আসেও, সে তার কাজটা আগে কমপ্লিট করবে, মানে যে এটা একবার সিপিইউতে ঢুকবে সে পুরোটা কাজ কমপ্লিট করে তারপর আরেকটাকে কাজ করতে দেবে। আর প্রিমটিভের ক্ষেত্রে কি, যে সে একটা প্রসেস কাজ করতেছে, তো সে দেখলো তার চেয়ে ছোট কোনো প্রসেস আসছে, তখন সে কি করলো, পজ হয়ে গেল, পজ হয়ে সে ছোট প্রসেসটাকে কাজ করার সুযোগ দেবে, তারপর সে আবার কন্টিনিউ করবে। তো এটাই হচ্ছে মেইনলি নন প্রিমটিভ আর প্রিমটিভ এর মধ্যে বেসিক ডিফারেন্স। আচ্ছা, নন প্রিমটিভ আর প্রিমটিভ এর ব্যাপারটা কি আমরা বুঝি? আমার কথা কি বোঝা যায়? বাকি তিনটা যেগুলো পড়েছে ওইগুলো পারা যাবে না, আমি কি কথাটা বললাম, নন প্রিমটিভ আর প্রিমটিভ এর ব্যাপারটা, যে এটা তো আপনারা বোঝেন। যদি এটা না বোঝেন তাহলে তো আসলে আমার মানে অ্যালগরিদম করানো হবে না, ঠিক না? বুঝিয়ে দিলে ভালো হয়। এটাই তো বোঝাই দিলাম, নন প্রিমটিভ আর প্রিমটিভ এর ব্যাপারটা আপনারা জি সব ম্যাম, মিলাই। বুঝতে পারছি। বুঝি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আমরা শুরু করি তাহলে। আচ্ছা, আমরা প্রায়োরিটি শিডিউলিং এর আজকে নন প্রিমটিভটা করব, ঠিক আছে? তো নন প্রিমটিভটা যেহেতু, সেহেতু এটা পুরোটা আগে কাজ করবে, সেই কাজ অনুযায়ী আপনার পুরোটা কাজ কমপ্লিট করার পর সে আরেকটা প্রসেসে কাজ করার সুযোগ দেবে। তো নরমালি আমাদের যে 3টা পার্ট দেওয়া থাকে, প্রসেস, অ্যারাইভাল টাইম আর ব্রাশ টাইম, এই 3টা এখানেও থাকবে, কিন্তু এখানে আরেকটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি নামে একটা এক্সট্রা পার্ট থাকবে, এখানে কিছু ডিজিট আছে দেখতেছেন। তো এই ডিজিটের ক্ষেত্রে স্মলার নাম্বার ইকুয়াল টু হায়ার প্রায়োরিটি। এই কথাটার মানে কি, যে যেই ডিজিটটা যত ছোট তার প্রায়োরিটি তত বেশি। যেমন আপনি যদি 1 আর 10 কে কম্পেয়ার করেন, তাহলে 1 এর প্রায়োরিটি হচ্ছে বেশি, 10 এর প্রায়োরিটি 1 এর থেকে কম। এই কথাটাকে বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, কথা বলবেন আমার সাথে, কথা বললে যেহেতু ম্যাথ সেহেতু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে কি 3 1 3 4 2। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে এই যে 1, যে হ্যাঁ, আর তারপর সবচেয়ে কম হচ্ছে 4। এই টোটালটার মধ্যে যদি হিসাব করি, 2 ম্যাম। না 2 কেন, 4 সবার শেষেরটা। হ্যাঁ, আচ্ছা। তো আমরা প্রায়োরিটি অনুসারে কাজ করব। তো সিপিইউ দেখবে যার প্রায়োরিটি বেশি তার কাজটা আগে করবে, এবং যার প্রায়োরিটি কম তার কাজটা পরে করবে। আচ্ছা, এসজিএফ এর সাথে এটার অনেকটাই মিল আছে, ঠিক আছে? তো এই জিনিসটা, এই জন্য এসজিএফ যে ভালো বুঝতে পারছেন তার জন্য এটা আরো ভালো বুঝবেন সে। আচ্ছা দেখেন, আমার এখানে প্রসেস আছে কয়টা, 5টা ইন টোটাল, P1 থেকে P5। অ্যারাইভাল টাইম দেওয়া আছে। তাহলে বলেন তো এখান থেকে দেখে প্রথম কোন প্রসেসটা আসবে সিপিইউর কাছে? P2। এক্স্যাক্টলি, P2। P2 হচ্ছে 0 টাইম, 0ই সর্বনিম্ন টাইম। তো এই টাইমের মধ্যে একটা প্রসেসই আসছে, সেটা হচ্ছে P2, যার ব্রাশ টাইম 13। আচ্ছা, এখানে ব্রাশ টাইম যতই হোক না কেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা করার দরকার নাই। ব্রাশ টাইম 10 থাকুক, 100 থাকুক, 1 থাকুক, যাই থাকুক, ছোট বড় যাই হোক, মাথা ব্যথা নাই। আমি যেটা নিয়ে মাথা ব্যথা করবো সেটা হচ্ছে প্রায়োরিটি, এর প্রায়োরিটি কত। আচ্ছা, এখন 0 টাইমে কি আর কোনো প্রসেস আছে? না ম্যাম। তাহলে আমি কি কম্পেয়ার করতে পারবো অ্যাকচুয়ালি কার প্রায়োরিটি বেশি কার প্রায়োরিটি কম? না, কম্পেয়ার করা সম্ভব না। যেহেতু কম্পেয়ার করা সম্ভব না, সেহেতু আমি চোখ বন্ধ করে কাজ করা শুরু করে দেব। যদি কম্পেয়ার করতে পারতাম তখন দেখতাম যে কার প্রায়োরিটি বেশি, তার কাজটা আগে করতাম। তো আমি P2 এর কাজটা করা শুরু করে দিলাম, সে কাজ করা শুরু করবে 0 মিনিটের সময়, এবং তার ব্রাশ টাইম যেহেতু 30, তো 30 মিনিটের পর তার কাজটা শেষ হবে। তো
তো আমার কি করলাম, P2 এর আসলে আমার কাজ করা শেষ। এখন P2 যেহেতু শেষ, এখন আছে কি 13 মিনিট পর আমি দেখবো আর কে আমার অ্যারাইভাল হয়েছে, কার কার অ্যারাইভাল হয়েছে কোন কোন প্রসেসে। তো দেখেন তো আর কে আসছে 13 মিনিটের মধ্যে। 13 মিনিটের মধ্যে ম্যাম সবগুলো চলে আসছে। সবগুলো চলে আসছে, রাইট। এখন যেহেতু সবগুলো চলে আসছে, সেহেতু এখন আমি কম্পেয়ার করতে পারবো যে কে ছোট কে বড়। এখন প্রায়োরিটি দেখে বলেন তো তারপরে কে কাজ করবে। ম্যাম P4 তো আসে নাই 13 মিনিটের মধ্যে। কেন আসে না? P4 এ যে 4 মিনিটের মধ্যে তো চলে আসে। আপনি 17 না, এটা দেখেন। আরে আচ্ছা ম্যাম, আচ্ছা। আচ্ছা, তো এখন বলেন তো এই 4টার মধ্যে কে আগে কাজ করবে, তার প্রায়োরিটি বেশি। ম্যাম P2 এর প্রায়োরিটি আর P5 এর প্রায়োরিটি বেশি সবচেয়ে। এক্স্যাক্টলি, P5 এর প্রায়োরিটি বেশি, কারণ তার ডিজিট হচ্ছে 2। যত ছোট নাম্বার তত তার প্রায়োরিটি বেশি। তো এখন 3, 4 আর 2 এর মধ্যে সবচেয়ে ছোট ডিজিট হচ্ছে 2 এবং তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে এখন P5 কাজ করা শুরু করবে 13 মিনিট থেকে, এবং তার ব্রাশ টাইম যেহেতু 5, হ্যাঁ এই যে 18 মিনিটে তার কাজটা কমপ্লিট হলো। ওয়েল, এই পর্যন্ত শেষ। তাহলে আমি কি বলতে পারি যে আমার P5 এর কাজটাও কমপ্লিট। এখন রয়েছে আর বাকি 3টা। এই 3টার মধ্যে কে কাজ করবে বলেন তো। P1 ম্যাম যেটা আগে আসছে। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, P1 আর P3 এর প্রায়োরিটি সেম। এবার যাই ব্রাশ টাইমে, এই অ্যারাইভাল টাইমে তারা আসছেও একই টাইমে, দুইজন, 2 তে 2। তো এখন এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আপনি ইচ্ছা করলে P1 এর কাজ আগে করতে পারেন, আপনি ইচ্ছা করলে P3 এর কাজ আগে করতে পারেন, কারণ দোনোজনের অ্যারাইভাল টাইমও সেম। তো যখন সবই সেম হয়ে যাবে তখন যে কোনো একটা কাজ করতে পারি। তো আমি জাস্ট একটা কিউ মেইনটেইনের জন্য আমি P1 এর কাজটা আগে করলাম। কেউ যদি P3 এর কাজও আগে করেন কোনো প্রবলেম নাই। ম্যাম এখানে যদি অ্যারাইভাল টাইমটা আলাদা হতো তখন তখন আমি চিন্তা করতাম যে কে আগে আসছে, তখন সেই অনুযায়ী তারটা আগে করাইতাম, যদি প্রায়োরিটি সেম হয়ে যায়। তো এখন P1 এর কাজটা আমি শুরু করব। যেহেতু P1 এর ব্রাশ টাইম হচ্ছে 10, তো 18 মিনিটে শুরু করলে +10 = 28। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? জি ম্যাম। ওয়েল, আচ্ছা, এখন আমার P1 এর কাজও শেষ। এখন রয়েছে P3 আর P4। এখন বলেন তো এর মধ্যে কে আগে করবে। P3 অবভিয়াসলি। এই যে P3 কাজ শুরু করলো। P3 তার কাজ শুরু করবে হচ্ছে 28 মিনিটের সময়। তার যেহেতু ব্রাশ টাইম 17, তো 35। তো P3 সরি 17 না 7, তাহলে হয় 35। তো P3 তার কাজটা শেষ করলো, এন্ড এট দ্য এন্ড রয়েছে P4। তো P4 তারপর আর কাজটা শুরু করবে 35 মিনিটের সময়। তার ব্রাশ টাইম 17, তো = 52। তো এইভাবে আমরা নরমালি আমাদের কাজটা করব। তো এই অ্যালগরিদমটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওয়েটিং টাইম বের করতে পারবো না আমরা এখান থেকে? ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম হচ্ছে P2 এর অ্যারাইভাল টাইম যদি 0 না হয় অন্য কিছু থাকতো, সেক্ষেত্রেও কি আমি প্যারিটি অনুযায়ী মানে P2 কে ফার্স্ট থেকে দিতাম? যদি P2 ধরেন এখানে 1 হতো, সাপোজ এখানে 1 বাট 1, ঠিক আছে, তাহলে আমি এখানে শুরু করতাম 1 থেকে। আগে কাইটা দিতাম 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 1 পর্যন্ত কাইটাও দিতে মানে পারে। আর আমি নইলে হচ্ছে শুরু করতে প্যারিটি পারি। হচ্ছে দেখবো, চেক করবো। এখন অ্যারাইভাল টাইম যার 0 থাকলেও আমি সেটাকে নিব না, আমি প্যারিটি অনুযায়ী যে হচ্ছে সবচেয়ে স্মলার আছে আমি তাকে সামনে দিব। এই তো এক্স্যাক্টলি, এখানে সবচেয়ে স্মলার 0। যদি এমন হতো যে সবচেয়ে স্মলার 1, তাহলে 1 থেকে শুরু করতাম। এখন ফার্স্টে আপনি একটা কাজ করতে পারেন, 0 থেকে 1 পর্যন্ত কাট করে দিতে পারেন, অথবা একদম 0 থেকেই শুরু করতে, মানে 1 থেকে শুরু করতে পারেন। এটা আপনার ইচ্ছা, কারণ প্রথমে সিপিইউ অ্যাকচুয়ালি আইডিয়ালি আছে, তো এটা দেখাইলেও হয় না দেখাইলেও হয়, প্রবলেম নেই। ম্যাম অ্যারাইভাল টাইম না দেওয়া থাকলে তো এটার দিকে তাকানোর দরকার নাই, জাস্ট প্রায়োরিটি দেখে দেখে বাস টাইম বসাই দেব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার অ্যারাইভাল টাইম পরীক্ষায় দেওয়া থাকবে, এটা কোনো মিস নেই। পেঁচাইবো এটা। এটা টেনশনের কিছু নাই, পরীক্ষার মধ্যে আপনার অ্যারাইভাল টাইম থাকবেই। সো বি প্রিপেয়ার্ড। আচ্ছা, আমরা তখন কম্পেয়ার করব দুইটা জিনিস দেখে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে প্রায়োরিটি কম্পেয়ার করবেন, আগে নির্দিষ্ট টাইমের মধ্যে দেখবেন যে কার কার অ্যারাইভাল হয়েছে, তারপরে হচ্ছে প্রায়োরিটি কম্পেয়ার করবেন। ওয়েল, এখন আমরা প্রায়োরিটি শিডিউলিং এর আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে প্রিমিটিভ। ঠিক আছে, এর আগে দেখলাম নন প্রিমিটিভ, আর একটা হচ্ছে প্রিমিটিভ। ও আচ্ছা, আরেকটা কথা, আমি ভিডিওগুলো আজকে আপলোড করে দিব। আমি কিছু শর্ট ভিডিও তৈরি করেছি, ঠিক আছে,
আজকে সেই ভিডিওগুলো আপলোড করে দেবো, আপনারা পেয়ে যাবেন। আমি কালকে জাস্ট আপলোড করছি, আজকে লিংক জাস্ট অ্যাড্রেস করে দেবো। যদি ইন কেস কারো এই স্লাইডে বুঝতেও প্রবলেম হয়, সে ওই ভিডিওটা দেখে কাজ করতে পারবেন। তারপরে যদি প্রবলেম হয়, ইউটিউব আছে। তারপরে প্রবলেম হলে গুগল আছে, কোনো প্রবলেম নাই, সলভ হতেই হবে। আচ্ছা, পরীক্ষায় প্রবলেম হলে আপনি আছেন। না, পরীক্ষায় প্রবলেম হলে খাতা দেখার সময় আমি আছি। ওইটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রিমিটিভটা দেখি। ঠিক আছে, এটাকে নন প্রিমিটিভটা দেখলাম, এখন প্রিমিটিভটা দেখব। তো এখন দেখেন, এই ক্ষেত্রে আমার আবারও এই প্রায়োরিটিটা থাকবেই। প্রায়োরিটি অ্যালগরিদমে প্রায়োরিটি নামে একটা পার্ট থাকবেই। ঠিক আছে, সেটা প্রিমিটিভ হোক বা নন প্রিমিটিভ হোক। এবারও একই কাজ করব, যে যেই প্রসেসটা আগে আসবে তার কাজটা আগে করব। কিন্তু কিন্তু যেহেতু এটা প্রিমিটিভ, সেহেতু যদি তার পর অন্য একটা কোনো প্রসেস আসে যার প্রায়োরিটি চলমান প্রসেসের থেকে বেশি, তখন চলমান প্রসেস পজ হয়ে যাবে। পজ হয়ে যেয়ে তাকে কাজ করার সুযোগ করে দেবে। জিনিসটা হচ্ছে এমন, যেমন আপনি কোন একটা ব্যাংকের লাইনে দাঁড়াইছেন, দেখলেন আপনার চেয়ে একজন বুড়ো লোক আসছে আপনার পিছনে। ঠিক আছে, আপনি কি করবেন? তাকে জায়গা করে দেবেন, যে না সে আগে করুক, তারপর আমি করি। তো এরকমও প্রিমিটিভটা একই কাজ করে, জায়গা করে দেয়। তারপর সে যখন কাজটা শেষ করে তখন সে আবার কাজ করে। তো এরকমই আপনি কারেন্ট বিল দিতে গেছেন, আপনার পিছনে একজন মুরব্বী দাঁড়ায় আছে, তাকে অবশ্যই আপনি আগে দিবেন যে না ঠিক আছে সে করে যাক, তারপর আপনি করবেন। তো আপনি কি করলেন? আপনি নিজেকে পজ করে রাখলেন, তারপর সে যখন গেল তারপর আপনি আপনার আবার কাজটা করলেন। এই প্রিমিটিভের ক্ষেত্রেও সেম কাজটা আমরা করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন, এখন সবচেয়ে কম টাইম কত এখানে বলেন তো, অ্যারাইভাল টাইমটা দেখে। 0 P1 0। আর কোনো প্রসেস কি আসছে P1 ছাড়া? না ম্যাম। আর কোনো আসে নাই। যেহেতু আমি কম্পেয়ার করতে পারতেছি না, সেহেতু আমি এটার কাজটা শুরু করে দিব। কম্পেয়ার করতে পারলে তো দেখতাম যে কার প্রায়োরিটিটা বেশি। তো আমি শুরু করলাম P1 এর কাজ। P1 0 মিনিটে কাজটা শুরু করলো। এখন নেক্সট অ্যারাইভাল টাইম কত এখানে? 4। এই 4 পর্যন্ত সে কাজটা করবে। এর আগে যদি তার কাজ শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়ে গেল, কিন্তু সে পরের অ্যারাইভাল টাইম পর্যন্ত কাজটা করবে। তো পরের অ্যারাইভাল টাইম হচ্ছে 4 পর্যন্ত সে যদি কাজ করে, তাহলে তার আর ব্রাশ টাইম কত রয়ে যায় বলেন তো? 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে। 1 থাকে। এই যে 1 লিখছি, ঠিক আছে। এখন এইখানে 1টা লিখবো। এই লেখার পর পরের স্টেপটা হলো আপনি পরে আবার অ্যারাইভাল টাইমটা চেক করবেন। এখন এই 4 মিনিটের মধ্যে আর কোন কোন প্রসেস এসেছে? তো এই 4 মিনিটের মধ্যে কোন প্রসেস আসছে? P2 আসছে। এখন P2 এর প্রায়োরিটি কত? প্রায়োরিটি 1। এখন P1 এর প্রায়োরিটি বেশি না P2 এর প্রায়োরিটি বেশি বলেন তো? P2 এর প্রায়োরিটি বেশি। বেশি। এখন কি করবে P1? আর হ্যাঁ, P1 তার কাজ আর করবে না, এখন স্টপ করে যাবে। সে তার এই 1 মিনিট যে রিমেইনিং রয়ে গেল, এই 1 মিনিটের কাজ সে পরে করবে, সে এখন করবে না। সে P2 কে জায়গা করে দিবে P2 এর কাজ করার জন্য। তো এই যে P2 কাজ শুরু করবে। এখন পরের অ্যারাইভাল পর্যন্ত P2 কাজ করতে থাকবে। পরের অ্যারাইভাল কত এখানে দেওয়া আছে? 6। তো 6 পর্যন্ত কাজ করা করবে। করার পর সে আবার চেক করবে যে তার থেকে বেশি প্রায়োরিটির কেউ এসেছে কিনা। তো দেখেন এখানে 6 মিনিটের সময় এসেছে P3, যার প্রায়োরিটি কত? 4। এখন হ্যাঁ, তো P2 না P3 কার প্রায়োরিটি বেশি? P2। তাই সে কি করবে? সে কাজটা কন্টিনিউ করে যাবে। হ্যাঁ, কারণ সে কাজটা কন্টিনিউ করা যাবে, কারণ তার চেয়ে কম প্রায়োরিটির একজন আসছে। তার চেয়ে বেশি প্রায়োরিটি হতো তাহলে সে থেমে যেত। তো যেহেতু কম প্রায়োরিটি আসছে, সেহেতু P2 তার কাজটা পরের অ্যারাইভাল টাইম মানে 8 পর্যন্ত কন্টিনিউ করবে। এখন আমি আবার 8 এ গেলাম। এখন 8 এ আরেকটা প্রসেস আসছে আমি দেখতেছি, সেটা হচ্ছে P4, রাইট? P4টা আপনার পরের অ্যারাইভালে আসছে। এখন P4 এর যে প্রায়োরিটি, সেটা কি P2 এর থেকে বেশি না কম বলেন তো? কম। এক্স্যাক্টলি, যেহেতু কম সেহেতু P2 কি করবে? তার কাজটা কন্টিনিউ করবে। যদি বেশি হতো তাহলে পজ হয়ে যেত। তো P2 আর কোনো যেহেতু অ্যারাইভাল নাই, আমি এটা তো চোখে দেখতে পারতাছি, ঠিক আছে। যেহেতু অ্যারাইভাল নাই, সেহেতু আমি টোটাল কাজটা একদম কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো দেখেন 4 থেকে 12, এই যে টোটাল যেহেতু ব্রাশ টাইম 8, তো পুরো কাজটা কমপ্লিট করে ফেলছি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? ম্যাম 12টা কিভাবে আসলো? আপনি 4 মিনিটে কাজ শুরু করছে, আর যদি ব্রাশ টাইম হয় 8 আর 4 12, ঠিক আছে।
ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে আমি টোটালি যদি কোনো একটা কাজ কমপ্লিট করে থাকি সেটা হচ্ছে P2 এর টোটাল কাজটা আমি কমপ্লিট করে ফেলছি। এখন 12 মিনিটের মধ্যে আসলে আমার সবগুলো প্রসেসে কি সিপিইউ তে চলে আসছে। এখন আমি দেখব কার প্রায়োরিটি বেশি কার প্রায়োরিটি কম। তো এখন আমি এটা সেই অনুযায়ী কাজ করব। তো এখন দেখেন তো এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? P1 P1। তো নেক্সটে P1 কাজ করা শুরু করবে। যেহেতু আর কোনো নতুন প্রসেস আসে নাই সেহেতু এগুলোর মধ্যে কম্পেয়ার যেহেতু করে দেখতেছে যে P1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাই P1 তার কাজটা পুরোটাই এখন কমপ্লিট করে ফেলবে। যেহেতু আর এক রিমেইনিং ছিল সে একটা কমপ্লিট করে ফেললো। এরপর আর কি আছে দেখেন তো? P1 আর P2 এর কাজ শেষ। P3 না P4 কে করবে? P4 P4 এক্স্যাক্টলি। তো P4 তার কাজটা শুরু করলো 13 মিনিটের সময়। তার ব্রাশ টাইম যেহেতু 6, 13 + 6 19। এরপর রয়ে গেল P3। তো P3 তার কাজটা শুরু করবে হচ্ছে 19 এর সময়। তার ব্রাশ টাইম যেহেতু 2, তো 19 + 2 21। তো প্রথম দিকে আমরা কিন্তু প্রিমিটিভ ওয়েতে গেলেও লাস্টের দিকে নন প্রিমিটিভ ওয়েতে গেছি, ঠিক না? যে পুরোটা কাজ কমপ্লিট করে তারপর আরেকটা প্রসেসকে দিছে। কারণ আমি তো এখন কম্পেয়ার করতে পারতাছি কে আগে আসছে কে পরে আসছে, এটা তো আর এখন কম্পেয়ার করা দরকার পড়তেছে না, কারণ অলরেডি সবগুলো আমার কিউতে রয়ে গেছে। এখন জাস্ট প্রায়োরিটি ভেদে আমি এগুলোকে সাজাই লিখবো, ঠিক আছে? তো এই অ্যালগরিদমটা কি আমরা বুঝতে পারছি কিভাবে কাজ করে? জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে কোনো দিকে? থাকার কথা, যদিও এটা প্রিমিটিভ যেহেতু। আচ্ছা, আমরা নরমালি একটা যে কাজটা করব যে নির্দিষ্ট সময়ে যদি, যেমন ধরেন এখন যদি এটাও 0 থাকতো, ঠিক আছে, তখন এই দুটার মধ্যে কম্পেয়ার করতাম যে এই দুটার মধ্যে ছোট কি, তখন এটার কাজটা করতাম। বা এরপরে যদি এমন হতো যে চারোটা একসাথে আছে, তখন জাস্ট প্রায়োরিটি অনুযায়ী কাজটা করে যেতাম। তো প্রত্যেক অ্যারাইভাল টাইমে আমি থামবো, থেমে দেখবো যে আমার চেয়ে ছোট বেশি প্রায়োরিটি কেউ আছে কিনা। যদি থাকে তাকে কাজ করার সুযোগ করে দিব। তো প্রায়োরিটির ক্ষেত্রে আমরা একটা জিনিস সবাই মাথায় রাখবো যে যখন প্রিমিটিভটা সলভ করব তখন আমার থেকে ছোট কোনো প্রসেস আসছে কিনা, মানে ছোট কোনো প্রসেস বলতে মানে প্রায়োরিটি আমার চেয়ে বেশি প্রায়োরিটি কেউ আসছে কিনা তাকে কাজ করার সুযোগ দেব। যদি আসে তো সে কাজ করবে, আর যদি না আসে তাহলে চলমান প্রসেসটাই রানিং অবস্থায় থাকবে। যেমন এই যে P2 রানিং অবস্থায় ছিল, কারণ তারপরে আর কোনো এমন কোনো প্রসেস আসে নাই যার প্রায়োরিটি তার থেকে বেশি। এরপর বাকি যেগুলো ছিল সেগুলোর মধ্যে নরমালি কম্পেয়ার করে সে পুরাটা কাজ করে কমপ্লিট করছে। যেমন P4 আপনার ছিল, এর ব্রাশ টাইম ছিল 6, টোটালি কমপ্লিট করছে। কমপ্লিট করার পর P3 কে জায়গা করে দিছে। তারপর P3 তার কাজটা শুরু করছে 19 এর সময়। তার ব্রাশ টাইম যেহেতু 2, সেহেতু 21 মিনিটের সময় সে তার কাজটা শেষ করছে। তো এইভাবে এখানে যদি P1 এর প্রায়োরিটিটা বেশি হইতো তাহলে কেমনে আসতো এটা? P1 এর প্রায়োরিটি এখন ধরেন 0 সময় আর কেউ তো নাই, সাপোজ, ঠিক আছে, 0 সময় আর কেউ নাই দেখেই কিন্তু P1 এর কাজটা শুরু করছে। এখন 0 সময় যদি আরেকটাও থাকতো তখন এই দুটার মধ্যে কম্পেয়ার করতাম। এই দুটার মধ্যে কম্পেয়ার করলে কি আগে কাজ করতো বলেন তো? P2 আগে কাজ করতো, কারণ তার প্রায়োরিটি বেশি। এখন আমার এই ম্যাথে যেহেতু আপনার কোনো মানে 0 টাইমে আর কেউ ছিল না বা কম্পেয়ার মতো আর কেউ ছিল না, তাই আমার কম্পেয়ার করতে হয়নি। কিন্তু P2 যখন কাজটা শেষ করতে 12 মিনিট পরে দেখলাম সবগুলো প্রসেস চলে আসছে, তখন আমি কম্পেয়ার করছি যে কার প্রায়োরিটি বেশি কম, সে অনুযায়ী এখানে সাজাইছি। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, ওয়েল যদি বুঝতে পারি তো আমরা ওয়েটিং টাইমটা এখন বের করি। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস নোটিসেবল, সেটা হচ্ছে P1 যদিও এখানে একবার কাজ শুরু করছে, সে আসছেও 0 মিনিটের সময়, কাজও শুরু করছে 0 মিনিটের সময়, কিন্তু সে কাজ কিন্তু কমপ্লিট করতে পারে না। তার কাজ কমপ্লিট করতে হলে কি হয়েছে, তাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এই যে P2 যতক্ষণ চলছে ততক্ষণই কিন্তু তার ওয়েট করতে হয়েছে, তারপরে সে কাজটা কমপ্লিট করছে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা রুলস ফলো করব, ঠিক আছে? রুলসটা কি? প্রথমটার ক্ষেত্রে সার্বজনীন যে সূত্রটা সেটা কি, স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে স্টার্টিং টাইম কত বলেন তো? 0। আর অ্যারাইভাল টাইম? এটাও 0। রাইট। কিন্তু এবার সেকেন্ডটার ক্ষেত্রে যখন এরকম সেকেন্ড থার্ড, ধরেন P1 এখানে একটা আছে, ধরেন আরেকটাও থাকতো, সাপোজ এখানে ধরলাম, এটা আমি আরেকটা বসাই দিই,
ধরেন এখানে আরেকটা আছে, তিনটা ইন টোটাল, ঠিক আছে, ধরেন এটা সাপোজ। আচ্ছা, তো এই সেকেন্ডটার ক্ষেত্রে বের করার রুলস হচ্ছে সেকেন্ড স্টার্টিং টাইম। সেকেন্ড স্টার্টিং টাইমটা কত এখানে? 12 থেকে 4 বিয়োগ করবো আমি। আচ্ছা, আপনি জানেন ভালো। তো সেকেন্ড স্টার্টিং টাইম মাইনাস লাস্ট এন্ডিং টাইম। লাস্ট এন্ডিং টাইম হচ্ছে কি, P1 লাস্ট কাজ করছে, সে কাজ শেষ করছে 4 মিনিটের সময়। তো এটা রুলস হচ্ছে সেকেন্ড স্টার্টিং টাইম মাইনাস লাস্ট এন্ডিং টাইম। এখন যদি আবার আগে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আবার যদি এটা বের করি তাহলে সেক্ষেত্রে হবে থার্ড স্টার্টিং টাইম মাইনাস কত হবে 30 বলো তো? 13 সেকেন্ড এন্ডিং টাইম। তো এভাবে করে প্রত্যেকটা বের করবো, এখন যে কয়টা থাকুক, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, যে কয়টা থাকুক এভাবেই আমরা নরমালি বের করব। তো এই দেখেন 0 - 0, তারপর এটা বলছিলাম কি প্লাস 12 - 4, তো এই টোটালটা হচ্ছে P1 এর ওয়েটিং টাইম। তো এটা ক্যালকুলেট করলে আসে 8। এবার P2 এর ক্ষেত্রে দেখি, P2 এর ক্ষেত্রে ওয়েটিং টাইমটা কিভাবে ক্যালকুলেট করব। আপনার P2 এর স্টার্টিং টাইম কত? 4 P2 ম্যাম, হ্যাঁ, অ্যারাইভাল টাইম অ্যারাবেল টাইম 4। 4, তাহলে 4 থেকে 4 মাইনাস করলে কত হয়? 0। 0। আচ্ছা, এবার আমাকে বলেন তো P3 আর P4 এর ওয়েটিং টাইমটা বের করে বলেন। P3 3 এর ক্ষেত্রে 19 থেকে -6 প্রথমটা, হ্যাঁ হ্যাঁ, 13 তারপর মনে হয়। আর P4 এর ক্ষেত্রে হলো 13 - 8। এক্স্যাক্টলি, এই যে 19 - 6 13 - 8 ইন টোটাল যদি ক্যালকুলেট করি, যেহেতু আমার এভারেজটা বের করতেছি তো 4 দিয়ে ভাগ করলাম, আসে 6.5। আচ্ছা, আর আমরা নরমালি টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করা তো জানি। টার্ন অ্যারাউন্ড টাইম বের করার রুলসটা কি বলেন তো? ওয়েটিং এর টাইমের সাথে বাস টাইম যোগ করলে হয়। এক্স্যাক্টলি, তো P1 এর ওয়েটিং টাইম কত বের হয়েছিল? 8, আর P1 এর লাস্ট টাইম হচ্ছে 5, 8 আর 5 13। তারপরে P2 এর ক্ষেত্রে আপনার ওয়েটিং টাইমটা ছিল কত? P2 এর 0, আর P2 এর ব্রাশ টাইম হচ্ছে 8, তো 8 + 0। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ওয়েটিং টাইম প্লাস ব্রাশ টাইম যোগ করব, যোগ করে ইন টোটাল যদি এভারেজ মানে প্রসেস দিয়ে ভাগ করি তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ওয়েল, আমরা ক্লিয়ার এই ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, আচ্ছা, আমাদের মোটামুটি অ্যালগোরিদম সব শেষ। আমরা যে 4টা অ্যালগোরিদম করেছিলাম, ঠিক আছে, তো এটাই ছিল সবার লাস্টে। ম্যাম কি কথা বলতেছেন? না, কথা শোনা যায় না। হুম, তোমার কথা বোঝা যায় না? না ম্যাম, এতক্ষণ বোঝা যায়নি। ও আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে দেখেন কিছু এক্সারসাইজ আছে, ঠিক আছে, এগুলো নিজেরা করবেন, করলে অনেক কিছু ক্লিয়ার হবে, ঠিক আছে। এখানে আরো কিছু আছে, ইন টোটাল 5টা আছে। জি, প্রায়োরিটি শিডিউলিং এর থেকে ক্লাস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটাই ক্লাস ওয়ার্কে ছিল, ওটা অন্য সেকশনের জন্য ছিল, আজকে আপনাদের জন্য এটাই। তো আপনারা এটা আপডেট করে দিবেন, ঠিক আছে। এই যে চ্যাপ্টার 6 আপডেটেড স্লাইডে আপনারা পাবেন এটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের এন্ড অফ চ্যাপ্টার 6। আর চ্যাপ্টার 6 নিয়ে আমাদের কোনো কিছু নাই। এখন আপনাদের যদি কোনো অ্যালগোরিদম নিয়ে কোনো কোশ্চেন থাকে, যে কোনো অ্যালগোরিদম নিয়ে আপনারা করতে পারেন যে ম্যাম এই অ্যালগোরিদমের এই পার্টটা আমি বুঝি নাই বা কিছু, তো বলতে পারেন। যে কোনো অ্যালগোরিদম সেটা হতে পারে। যদি কারো কোনো প্রবলেম ফেস হয়ে থাকে, যারা হোম টাস্ক করেছেন তাদের প্রবলেম থাকার কথা। কারো কোনো প্রবলেম আছে?
আরো কোনো প্রবলেম নাই? আচ্ছা ঠিক আছে, প্রবলেম না থাকলে ভালো। এইখানে ক্লাস ওয়ার্ক আছে, ঠিক আছে, এই যে আমি স্লাইড নং উল্লেখ করে দিছি, এখানে আপনাদের চ্যাপ্টারটা মানে হোমওয়ার্ক হোম টাস্কটা আপলোড করে দিবেন। আর নেক্সট উইকে আমরা কুইজ নিব। এই যে আমি চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 6 লিখে দিয়েছি, ঠিক আছে। চ্যাপ্টার 6টা খুব ভালোভাবে করেন যারা মিডে 25। থিওরি না ম্যাম? জি হ্যাঁ, থিওরি ম্যাম আমার প্রথম অ্যালগরিদমটা নিয়ে একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ অফ কোর্স, বলেন। ম্যাম একটু স্লাইডটা ওপেন করলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, প্রথম অ্যালগরিদম কি এফসিএফএস? জি জি ম্যাম। আচ্ছা, এফসিএফএস এ কি প্রবলেম? ম্যাম এক্সারসাইজ দিয়েছিলেন না ওই জায়গায় ম্যাম, আর কি ওই যে আবার সলভ দেওয়া ছিল ওই ম্যাম প্রথমটা। আচ্ছা দাঁড়ান দেখছি। বলেন প্রথমটা। জি ম্যাম। ম্যাম এই জায়গায় একটু সমস্যা ম্যাম, এটা আসলে একটু ম্যাম বুঝতে একটু সমস্যা হচ্ছে ম্যাম। মানে কি বুঝতে পারতেছেন ম্যাম না? ম্যাম এই কোশ্চেনটা গেলে ভালো হতো ম্যাম। আচ্ছা, কোশ্চেনে গেলাম। ম্যাম এই জায়গায় তো P1 এর অ্যারাইভেল টাইম ম্যাম 0 থেকে হয়েছে, স্টার্ট হয়েছে ম্যাম। হুম ব্রাশ টাইম 2 তে শেষ হয়েছে হুম ম্যাম। এই জায়গায় যদি 2 তে শেষ না হইয়া ম্যাম যদি মনে করেন 3 তে শেষ হইতো তো ম্যাম তখন কি হইতো ম্যাম? তখন আমি 3 থেকে P2 এর কাজ করা শুরু করে দিতাম। ম্যাম তাহলে কি ম্যাম এই গ্যাপটা হতো না ম্যাম? তখন গ্যাপটা হতো না, তখন আর এই গ্যাপটা হতো না। P1 এর কাজ শেষ করতো 3 মিনিটের সময়, আবার 3 মিনিটের সময় P2 যেহেতু তার কাজ শুরু করবে, তাহলে গ্যাপ আর থাকতো না। জি ম্যাম। ঠিক আছে, জি এই ম্যাম। গ্যাপটা মাথায় রাখবেন যে কোনো প্রসেস মানে আগে তো আসতে পারবে না, স্বাভাবিক। আপনি ধরেন আপনার পরীক্ষা টাইমের কথা চিন্তা করেন, আমি চিন্তা করলাম যে আপনাদের টাইম দিলাম যে ঠিক 3টা বাজে আপনাদের পরীক্ষা শুরু হবে। এখন আমি যদি 2টা বাজে পরীক্ষা শুরু করি, তাহলে এটা হইলো? জিনিসটাই হচ্ছে এরকম, না না। ঠিক আছে। তো এই হচ্ছে কথা, যে যেটা যখন আসবে তখন সেটার কাজ শুরু করবে। এর আগে যদি সিপিইউ বিজি থাকে তাহলে তো ওয়েট করতে হলো, আর যদি খালি থাকে তো খালি থাকলে যেভাবে আমরা র্যাক দিয়ে জাস্ট বুঝাই দেবো, আর কিছু না। আর যেই প্রসেসটা মানে ফার্স্ট মিনিমাম টাইম যত, এখন এখানে 0 দেখে 0 লিখছি, যদি ফার্স্ট মিনিমাম টাইম 1 হতো তাহলে 1 থেকে শুরু করতাম, যদি 2 হতো 2 থেকে শুরু করতাম, ঠিক আছে। এই জিনিসটা সবাই মাথায় জি রাখবে। ম্যাম। তো অনেকেই মানে আমি হোমওয়ার্ক দেখলাম যে সবাই মানে আসছে 1 মিনিটের সময়, কিন্তু শুরু করছে ওই যে 0 মিনিট একটা ট্রেডিশন, ওই 0 থেকে শুরু করছে। তো যেটা আসে নাই সেটা আমি কাজ করা শুরু করব কিভাবে, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা ছিল আমাদের এন্ড অফ চ্যাপ্টার 6। তো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন। আমি আপনাদের আজকের দিন, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার দিন পর্যন্ত টাইম দিয়ে দিলাম, বৃহস্পতিবার দিন আমি আপনাদের আপডেট দিয়ে দিব, ঠিক আছে। বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের টাইম, মানে ক্লাস ওয়ার্ক যারা যারা সাবমিট করবে, কারণ ক্লাস ওয়ার্কের জন্য এত টাইম দেওয়া যায় না আসলে। মানে আমি চ্যাপ্টার 3টা ওপেন করি। চ্যাপ্টার 6টা আবারও বলতেছি সবাই ভালো করে করবেন। চ্যাপ্টার 6 থেকে কিন্তু অনেক মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে। সো ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, আপনি কিভাবে কাজটা করতেছেন। আমার ডাউনলোড তো করাই আছে, ডাউনলোড করা। ওকে ম্যাম। আচ্ছা, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 3। আমরা মোটামুটি এটা দেখি কতটুকু কভার করা যায়, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখছেন সবাই? ম্যাম কতগুলো চ্যাপ্টার পড়বো আমরা? এটাই হোপফুলি লাস্ট চ্যাপ্টার মিডের আগে, ঠিক আছে। এরপরে আরেকটা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি মানে ওইটা থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, যদি কপাল খুব বেশি খারাপ না হয়, ঠিক আছে। তো কপাল খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা কম, ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় না। ম্যাম লাগবে না ওইটা। আপনার যে বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা দেখতে থাকি, যেহেতু আমাদের রুলস তো কমপ্লিট করতে হবে। তো আমরা চ্যাপ্টার 3টা দেখি। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। প্রসেসের চ্যাপ্টার খুবই সিম্পল, কিছু থিওরি, তেমন কোনো ব্রড থিওরি নেই, সিম্পল থিওরি। তো প্রসেসের যে কনসেপ্ট গুলো আছে, প্রসেস কিভাবে শিডিউল হয়, এটার অপারেশনস গুলা
কমিউনিকেশনস, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো। আচ্ছা, কেউ মাইক অন করে রাখলে অফ করে রাখেন। আচ্ছা, এখানে কিছু অবজেক্টিভস দেওয়া আছে যে আসলে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো, কি কি শিখতে পারবো, আউটকাম কি হবে, এই ব্যাপারগুলো লেখা আছে। তো আমরা যদি প্রসেসের কনসেপ্ট দিয়ে শুরু করি, আচ্ছা তাহলে বলতে হয় যে আসলে প্রসেসটা কি। আচ্ছা, কোনো একটা প্রোগ্রাম চলমান অবস্থায় আছে, সেটাই হচ্ছে প্রসেস। কোনো প্রোগ্রাম যখন চলমান অবস্থায় থাকবে তখন সেটাকে বলা হয় প্রসেস। ঠিক আছে? একটা প্রোগ্রাম কি হয়, কিছু প্রোগ্রামের মধ্যে কিছু ইনস্ট্রাকশন থাকে, কিছু ফাংশনস থাকে, বিভিন্ন ধরনের লাইব্রেরি থাকে। তো একটা টোটাল, এটা একটা প্রোগ্রাম হচ্ছে একটা টোটাল কম্বিনেশন অফ সেট অফ ফাংশনস, প্যাকেজ, এসবের একটা সেট প্রোগ্রামটা। কিন্তু প্রোগ্রামটা যখন আমি প্রসেস অবস্থায় মানে রানিং অবস্থায় থাকবে তখন সেটাকে বলা হবে প্রসেস। তো রানিং অবস্থায় যে কোনো প্রোগ্রামকে বলা হয় প্রসেস, এটা হচ্ছে মেইন কথা। তো আমরা দেখেছি কি যে ব্যাচ সিস্টেমে বিভিন্ন জব আছে, তারপর টাইম শেয়ার করে আমরা টাস্ক অ্যাসাইন করি। তো এই ধরনের কিছু কাজকর্ম আমরা দেখেছি যে জবটা কি আসলে, তারপরে ইউজার প্রোগ্রামস গুলা কি। প্রসেসটা হচ্ছে এই দেখেন এখানে আরেকবার লিখে দিছে, এই প্রোগ্রাম ইন এক্সিকিউশন। একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় প্রসেস। ওয়েল, একটা প্রসেসের কিছু পার্ট থাকে, যেমন একটা পার্ট হচ্ছে আপনার টেক্সট সেকশন, যে প্রোগ্রামের মধ্যে যে কোডগুলো থাকে, ঠিক আছে, সেই কোডগুলোকে বলা হয় টেক্সট সেকশন। অন দ্য আদার হ্যান্ড এছাড়া থাকে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আচ্ছা, এখন প্রোগ্রাম কাউন্টারটা আসলে কি কাজ করে? প্রোগ্রাম কাউন্টারটা নরমালি আপনার বলা হয় যে আসলে আইপি, এটা কমনলি কল্ড আইপি। এটা হচ্ছে আপনার ইন্টেলের মাইক্রোপ্রসেসর। এছাড়া এটা ইন্ডিকেট করে যে কোথায় আপনার কম্পিউটার প্রোগ্রামের সিকোয়েন্সটা আছে, ঠিক আছে, এটা ইন্ডিকেট করে। এরপর আমরা নরমালি যে স্ট্যাক ইউজ করি, তো স্ট্যাকের মধ্যে কি কি থাকে, যেমন লোকাল ভেরিয়েবল গুলা থাকে, তারপরে আপনার রিটার্ন অ্যাড্রেসেস গুলা থাকে। এছাড়া আরেকটা জিনিস থাকে ডাটা সেকশন। এই ডাটা সেকশনের মধ্যে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করি। তো গ্লোবাল ভ্যারিয়েবলটা আমরা কেন ইউজ করি, যে থ্রু আউট দ্য প্রোগ্রাম আই ক্যান ইউজ দ্যাট ভেরিয়েবল। তো থ্রু আউট দ্য প্রোগ্রাম সেই ভ্যারিয়েবলটা ইউজ করার জন্য আমরা নরমালি গ্লোবাল ভ্যারিয়েবলটা ইউজ করি। এছাড়া হিপ আছে। অবস্থায় কথা আসতেছে না, এক্সিকিউশন। ম্যাম কথা বুঝি না। আচ্ছা, এখন কথা বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার বললাম। তো আমি যেটা বলছিলাম যে প্রোগ্রামটাকে বলা হয় প্যাসিভ এন্টিটি এবং প্রসেসটাকে বলা হয় অ্যাক্টিভ এন্টিটি। কেন এই কথাটা বলা হচ্ছে, কারণ প্রসেসটা কি একটা রানিং অবস্থায় থাকে, এই প্রোগ্রাম ইন এক্সিকিউশন, এটা রানিং একটা অবস্থায় আছে, তাই এটাকে অ্যাক্টিভ হিসেবে কনসিডার করা হয়। অন দ্য আদার হ্যান্ড প্রোগ্রাম ইজ কনসিডার্ড অ্যাজ প্যাসিভ এন্টিটি বিকজ এই এন্টিটিটা কি করা হয়, একটা জায়গায় স্টোর করে রাখা হয়, যেটা কি এক্সিকিউশন করা হয় পরে। নরমালি এটা স্টোর করে রাখা হয়, এটার মধ্যে কিছু ডেটা থাকে, ইভেন এটার মধ্যে কিছু সেট থাকে, ফাংশনস থাকে, বিভিন্ন জিনিস থাকে এটার মধ্যে। আর যেটি এক্সিকিউটেবল হয়, সেটা যে এক্সিকিউট করা হয় সেটাই হচ্ছে প্রসেস এবং সেটা অ্যাক্টিভ। আচ্ছা, প্রোগ্রাম বিকামস প্রসেস। একটা প্রোগ্রাম প্রসেস হয় যখন এক্সিকিউটেবল ফাইল লোডেড ইনটু মেমরি, যখন এটা লোড করা হয় মেমোরিতে। তো এখানে হচ্ছে আপনার প্রসেসের বিভিন্ন পার্ট ব্যাপারে দেখানো হয়েছে। প্রসেস ইন মেমোরি, তো প্রসেসটা মেমোরিতে যখন থাকে তখন এটার মধ্যে কি থাকে, আমরা 0 থেকে শুরু করলাম, ম্যাক্সিমাম হচ্ছে স্ট্যাকে এটা দেখানো হয়েছে। তো এই টেক্সট যে অপশনটা আছে, এই টেক্সটের মধ্যে আপনার নরমালি কোড সেগমেন্ট বলা হয় এটাকে। এটার মধ্যে প্রোগ্রাম স্টোর করে রাখা হয়, যেখানের মধ্যে কিছু ইনস্ট্রাকশন কন্টেইন করে এটা। তো আপনার বলা হয় যে অন দ্য আদার হ্যান্ড ইট ইজ অলসো কল্ড অ্যাজ কোড সেগমেন্টস। আর এটার মধ্যে নরমালি আমরা ইনস্ট্রাকশন কন্টেইন করি। এখন যদি আমি ডাটা পার্টটার ব্যাপারে বলি, যে ডাটা পার্টটা আসলে কি করে, ডাটা পার্টটায় আমরা নরমালি যে গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবল নেই, সেইগুলো নিয়ে ডিল করে হচ্ছে ডাটা পার্টটা, ঠিক আছে। যে গ্লোবাল ভ্যারিয়েবল কেন করি, যে থ্রু আউট দ্য প্রোগ্রাম আই ক্যান ইউজ দ্যাট ভ্যারিয়েবল। আর স্ট্যাটিকটা কি, যে কিছু কিছু স্পেসিফিক প্রয়োজনে সেই ডাটাটা ইউজ করি। ওয়েল, হিপে নরমালি আমার পয়েন্টার নিয়ে যে কাজকর্মগুলো করা হয় সেগুলো। এছাড়া ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা হয় ভেরিয়েবল গুলোর জন্য।
তো এই কাজগুলো করি। এছাড়া আপনার যে স্ট্যাকটা আছে, স্ট্যাকটা কি করে, লোকাল ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করে, রিটার্ন ভেরিয়েবল নিয়ে কাজ করে, এছাড়া ফাংশনের বিভিন্ন প্যারামিটার গুলো নিয়েও কাজ করে। একটা প্রসেস যখন মেমোরিতে থাকে এই ধরনের কার্যকলাপগুলো সে করে। এরপর আমরা দেখবো হচ্ছে প্রসেসের বিভিন্ন স্টেট। আচ্ছা, একটা প্রসেসের নরমালি 5টা স্টেট থাকে, ঠিক আছে? স্টেটগুলো কি? নিউ, যে প্রসেসটা মাত্র ক্রিয়েট হয়েছে সেটাকে বলা হয় নিউ। রানিং প্রসেস বলতে বোঝাচ্ছে যে প্রসেসটা রানিং অবস্থায় আছে, এটা আমরা রানিং দেখেই বুঝি যে প্রসেসটা কি রানিং অবস্থায় আছে। এছাড়া ওয়েটিং, ওয়েটিংটা কি? যেমন ধরেন কোনো একটা প্রসেস রানিং অবস্থায় ছিল, হঠাৎ তার কোনো একটা ইন্টারাপ্ট হলো বা আইও ডিভাইসের সিগন্যালের দরকার পড়লো, তখন সে কি করবে? ওয়েট করবে। যখন আমি সেই সিগন্যালটা আবার সেন্ড করব তখন কি করবে? আবার প্রসেসটা রানিং অবস্থায় যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়েটিং স্টেট। তারপরে হচ্ছে রেডি স্টেট। এখন দেখেন এই যে আমি যে কথাটা বললাম যে আমি কোন একটা প্রসেসকে মানে ইনস্ট্রাকশন দিব, ইউজার মানে কোন একটা ইন্টারাপ্ট হয়েছে, তাই তার কি দরকার? একটা সিগন্যাল দরকার। তো সেই ক্ষেত্রে কি করবে? সে ওয়েট করবে, ওয়েট করার পর যখন আমি সিগন্যালটা তাকে সেন্ড করব সে আবার রেডি হয়ে যাবে কিসের জন্য? রান করার জন্য, মানে প্রসেসটা রানিং এর জন্য আবার সে রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে রেডি স্টেট। তারপরে হচ্ছে আপনার টার্মিনেটেড স্টেট। টার্মিনেটেড দ্বারাই বোঝা যাচ্ছে যে আমার প্রসেসের কাজটা শেষ। এই টোটাল 5টা স্টেট আছে, এই 5টা স্টেট সবাই একটু মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। তো ডায়াগ্রামে দেখে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন একটা প্রসেস নিউ, নিউ মানে মাত্র ক্রিয়েট হয়েছে, একটা প্রসেস ক্রিয়েট হয়েছে মাত্র। তো সে নিউ থেকে যাবে রেডিতে, মানে সে এখন রানিং করার জন্য রেডি। তাকে দেওয়া হলো যে ক্রিয়েট হওয়ার পর সে এখন রানিং করবে, এর জন্য তাকে রেডি স্টেটে নিয়ে যাওয়া হলো। এখন রেডি স্টেটের পর সে যাবে রানিং স্টেটে, রান করবে, মানে প্রসেসটা ইন এক্সিকিউশনে আছে। এরপর এখানে কয়েকটা কাজ হতে পারে। কি কাজ হতে পারে? কোন একটা ইন্টারাপ্ট আসলো, সাপোজ কোন একটা ইন্টারাপ্ট আসলো, আইও ডিভাইসের আপনার ওয়েট করতে হলো, অথবা অন্য কোনো প্রবলেম হলো। তো যদি ধরেন ইন্টারাপ্ট হয়, তাহলে ইন্টারাপ্ট হলে কি হবে? যে আমার ওই ইন্টারাপ্টটা হ্যান্ডেল করতে হবে। তো ইন্টারাপ্ট হ্যান্ডেলের জন্য সে যাবে আবার রেডি কিউতে। তো সেই ইন্টারাপ্টটা হ্যান্ডেল করে সে আবার রানিংতে আসবে, রানিং স্টেটে আসবে। অথবা ধরেন কোন একটা আইও ডিভাইসের আপনার সিগন্যালের দরকার পড়লো, তো সে কি ওয়েটিং স্টেটে যাবে। সে ওয়েটিং স্টেটে যাওয়ার পর সেখান থেকে আইও ডিভাইসের কি আমি সিগন্যালটা সেন্ড করলাম, সিগন্যাল সেন্ড করার পর সে আবার রেডি স্টেটে যাবে, রেডি স্টেটে যাওয়ার পর সে আবার চলে আসবে কি রানিং স্টেটে। তো নরমালি আমার রানিং স্টেটে আসার আগে আমার আরেকটা স্টেপ পার করতে হচ্ছে ওয়েটিং আর রেডি। তো হয়তো ডিরেক্ট রেডিতেও রেডি থেকে রানিংও চলে আসা যায় যদি কোনো ইন্টারাপ্ট বা আইও ডিভাইসের প্রবলেম না থাকে, অথবা যদি প্রবলেম থাকে তাহলে সেটা আবার ওয়েট করবে, ওয়েট করে রেডি স্টেটে যাবে। এরপর ধরেন আমার প্রসেসর এখন কাজ শেষ, এখন আর প্রসেসর কোনো কাজ নেই, তো সে এক্সিট করে টার্মিনেটেড হবে, মানে প্রসেসর কাজটা শেষ, প্রসেস এখন তার কাজটা কমপ্লিশন করে ফেলবে। তো এইভাবে নরমালি আমার প্রসেস 5টা স্টেটে কাজ করে। এখন প্রত্যেকটা মানে স্টেটই আপনার 5টা স্টেপ ফলো করে না, কেউ কেউ এই যে এই প্রথম চ্যাপ্টার, কেউ কেউ পুরো 5টাই ইউজ করে। তো এটা ডিপেন্ডস অন দ্যাট প্রসেস। এই ডায়াগ্রামটা কি আমরা বুঝতে পারছি? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এই ডায়াগ্রামটা একটু সবাই মাথায় রাখবেন। এখন আমরা দেখবো হচ্ছে আপনার প্রসেস কন্ট্রোল ব্লক। তো প্রসেস কন্ট্রোল ব্লকটা আসলে কি? এটার মধ্যে কিছু মানে ইনফরমেশন থাকে, যেমন একটা প্রসেস কোন স্টেটে আছে, সে রানিং স্টেটে আছে না ওয়েটিং স্টেটে আছে, এই ধরনের স্টেটের ইনফরমেশন গুলো রাখা হয়। এছাড়া তারপর প্রসেসের নাম্বার, এই প্রসেসটা আসলে কত নাম্বার, কারণ প্রত্যেকটা প্রসেসে যখন জেনারেট হয় তখন তাদের একটা ইউনিক নাম্বার থাকে, এই নাম্বারটা আপনার সেভ করে রাখে। প্রোগ্রাম কাউন্টার এখানে কি করে? লোকেশনটা সেভ করে রাখে যে নেক্সট এক্সিকিউশনটা কার, তো সেই লোকেশনটা রাখে। তারপর রেজিস্টার, রেজিস্টারে নরমালি কি হয় যে কন্টেন্টস অফ অল প্রসেস সেন্ট্রিক রেজিস্টার, ঠিক আছে, কন্টেন্টস গুলা রাখা হয়। এরপর মেমোরির কিছু লিমিট থাকে, ঠিক আছে। দেন লিস্ট অফ ওপেন ফাইলস, কোন কোন ফাইল ওপেন আছে এই লিস্টটা এখানে শো করা হয়, যে নেক্সটে তারপর কোন কাজ হবে। তো এই অনুযায়ী কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক রাখে, বা এটাকে আরেকটা কথা বলা হয় টাস্ক কন্ট্রোল ব্লক, যে কোন টাস্কটা হচ্ছে, কি ধরনের কাজ করছে, এসব ধরনের ইনফরমেশন ইন টোটাল এখানে রাখা হয়।
তো এখানে বাকি যে লেখা আছে যেমন প্রসেস স্টেটের মধ্যে রানিং ওয়েটিং যেটা আপনাদের বললাম, ঠিক আছে, তারপরে যে প্রোগ্রাম কাউন্টার, লোকেশন অফ ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউট, ঠিক আছে, এরপর সিপিইউ রেজিস্টার, ইন টোটাল এই সবগুলো লেখা হয়। এছাড়াও এক্সট্রা কিছু থাকে যেমন সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, এখন এটা কি প্রায়োরিটির কিনা বা অন্য কোনো অ্যালগোরিদম ফলো করতেছে কিনা সেই ইনফরমেশন গুলো রাখা হয়, মেমোরি ম্যানেজমেন্টের ইনফরমেশন গুলো রাখা হয়। তো ইন টোটাল আপনার একটা প্রসেসের যাবতীয় যত ইনফরমেশন আছে সবকিছু এই টাস্ক কন্ট্রোল ব্লকের মধ্যে রাখা হবে। তাহলে কি হচ্ছে, সিপিইউ মানে জানতে পারতেছে যে আসলে সে যে প্রসেসটা নিয়ে কাজ করতেছে সে কতক্ষণ কাজ করলো, কিভাবে কাজ করলো, কখন কাজ করলো, এই টোটাল ইনফরমেশনটা তার কাছে থাকে। আচ্ছা, যখন সিপিইউ কোনো একটা প্রসেস থেকে প্রসেসে সুইচ করে, আমরা কি নরমালি জানি কি যে যখন কোনো ইন্টারাপ্ট হয় তখন প্রসেস কি করে, যে আমরা শিডিউলিং এর ক্ষেত্রে দেখেছি যে কোনো একটা প্রায়োরিটির বেশি প্রায়োরিটির কেউ আসলে তার জন্য প্রসেসটা কি করে, চলমান প্রসেসটা স্টপ হয়ে যায়, পরের প্রসেসটাকে তার কাজ করার জায়গা করে দেয়। তো সেই ক্ষেত্রে এরকমই প্রসেস টু প্রসেস যখন সুইচ করে তখন ধরেন কোনো একটা প্রসেস P0 আর P1 আছে, এক্সিকিউট হচ্ছে, তো কোনো একটা ইন্টারাপ্ট আসলো, তার ডাটাটা কি করে, সেভ করে রাখলো। সেভ করে রাখার পর এট দ্য মেইন টাইম তখন কি করবে, যে এই P1 প্রসেসটা আবার কাজ করা শুরু করবে, কারণ সে তো অফ আছে, এখন সে যেহেতু পজ হয়ে আছে, তো P1 কি করবে, তার স্টেটটা আবার রিলোড করবে, রিলোড করে আবার এক্সিকিউট করা শুরু করবে। আবার তখন ধরেন যে P1 এর ক্ষেত্রে কোনো একটা ইন্টারাপ্ট আসলো, ইন্টারাপ্ট আসলে কি করবে, সে যতটুকু কাজ করছে সেই স্টেটটা সেভ করে রাখবে, এবং আগের যে P0 স্টেটটা আছে সে আবার কি করবে, তার স্টেজটা রিলোড করবে, রিলোড করে কাজ করা শুরু করে দেবে। তো নরমালি একটা প্রসেস যখন আপনার কোনো একটা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে থাকে, এট দ্য মেইন টাইম আরেকটা প্রসেস তখন কাজ করতে থাকে, ঠিক আছে। তো নরমালি এভাবেও একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে আপনার সিপিইউ সুইচ করে কাজগুলো সম্পন্ন করে। তো বিভিন্ন ধরনের প্রসেস যখন একই সাথে কাজ করে তখন এই ধরনের কাজগুলো হয়। এছাড়া প্রায়োরিটি ভেদে, যেমন কোনো একটা প্রসেসের প্রায়োরিটি বেশি, তার কাজটা আগে করবে, সেই চলমান প্রসেসের কাজটা সেভ করে রাখবে, ঠিক আছে, প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে সেই ইনফরমেশনটা থাকবে। আবার যখন শেষ হয়ে যাবে তখন সে আবার কি করবে, রিলোড করবে, রিলোড করে সেই প্রসেসের কাজটা আবার করবে। তো এইভাবে আমাদের প্রসেস সুইচটা হয় সিপিইউতে। আচ্ছা, এখানে রিপ্রেজেন্টেশন লেখা আছে যে কিভাবে লিনাক্সের রিপ্রেজেন্টেশনটা হয়। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং দেখেন, ম্যাক্সিমাইজ সিপিইউস, আমরা মানে নরমালি শিডিউলিং কেন ইউজ করি, যাতে আমার সিপিইউ কে আমি ম্যাক্সিমাম টাইম বিজি রাখতে পারি, সিপিইউ আইডল কম থাকে। তো এই জন্যই নরমালি আমরা কি করি, প্রসেস শিডিউলিং ইউজ করি। তো মেইনটেইন শিডিউলিং কিউস অফ প্রসেস, ঠিক আছে, কিভাবে মেইনটেইন করে দেখেন, জব কিউ, এ সেট অফ প্রসেস ইন দ্য সিস্টেম, রেডি কিউ, সেট অফ প্রসেস রিসাইডিং ইন মেইন মেমোরি, রেডি অ্যান্ড ওয়েটিং টু এক্সিকিউট। আরেকটা হচ্ছে ডিভাইস কিউ, সেট অফ প্রসেস ওয়েটিং ফর অ্যান আইও ডিভাইস। আচ্ছা, এইভাবে বিভিন্ন ধরনের আপনার কিউ তৈরি হয়, প্রসেস কিউ তৈরি হয়। কিছু আছে জব কিউ, জব কিউতে কি করতো, যে আপনার যেসব প্রসেসের একই রকম নিড তারা একটা জব কিউ তৈরি করতো, যে গ্রুপ অফ মানে প্রসেস, তারা একটা কিউ তৈরি করতো যাতে তাদের সবার সেম নিড। এছাড়া একটা রেডি কিউ তৈরি করা হয়, যেমন ওয়েটিং থেকে যায় রেডি কিউতে, রানিং থেকে যায় রেডি কিউতে, আবার নিউ প্রসেস ক্রিয়েট হয়ে যায় রেডি কিউতে। তো রেডি কিউতে কিন্তু অনেক ধরনের প্রসেস এসে জমা হয়, সেজন্য রেডি কিউ একটা কিউ মেনটেন করে। ডিভাইস কিউ কি করে, যে আপনার ধরেন কোনো আইও ডিভাইসের আপনার হেল্প লাগলো, এমন হলো যে আমার 5টা ডিভাইস রান করতেছে, এর মধ্যে 3টা ডিভাইসেরই আমার আইও ডিভাইসের সিগন্যাল লাগবে, তো সেক্ষেত্রে কি করলো, তারাও একটা কিউ মেনটেন করে। তো এই ধরনের কিছু প্রসেস মানে কিছু আপনার কিউ মেনটেন করা হয় শিডিউলিং এর ক্ষেত্রে। তো আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, যেমন ধরেন একটা রেডি কিউ থেকে ডাইরেক্ট একটা সিপিইউ তে যাবে, যে তার আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে, সে একদম সিপিইউ তে যাবে কাজ করবে। কিন্তু ধরেন এখন তার আইও ডিভাইসের কোনো রিকোয়েস্ট লাগলো, তো সে কি করবে, আইও ডিভাইসে যাবে, কিউতে যাবে, সে কিউতে যে আইও ডিভাইসের প্রবলেমটা সে সলভ করবে, সলভ করার পর রেডি কিউতে যে আবার সিপিইউতে যাবে, সিপিইউতে যে তার কাজটা শেষ করবে। অথবা তার টাইম স্লাইস এক্সপায়ার্ড, মানে তার কাজ হয়তো মানে এক্সপায়ার্ড হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে মানে যে টাইম বরাদ্দ করা হয়েছিল সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, ইন দ্যাট কেস সে আবার রেডি কিউতে যাবে, রেডি কিউতে যে সে আবার সিপিইউতে যে তার কাজটা কমপ্লিট করবে। এরপর হচ্ছে ফর্ক এ চাইল্ড। আচ্ছা, ফর্ক এ চাইল্ড মানে কি, ফর্ক হচ্ছে ক্রিয়েট করা, কোনো একটা প্রসেসকে ক্রিয়েট করা। কোনো একটা প্রসেস যদি আরেকটা প্রসেসকে ক্রিয়েট করে, তো সেই ক্ষেত্রে কি হয়, পূর্বের প্রসেসটা তার প্যারেন্ট প্রসেস আর পরের প্রসেসটাকে বলা হয় চাইল্ড প্রসেস।
তো সেই ক্ষেত্রে যখন একটা প্রসেস আপনার একটা প্রসেসকে ক্রিয়েট করে, চাইল্ড প্রসেসকে ক্রিয়েট করে, তখন সেই চাইল্ড প্রসেসকে আগে এক্সিকিউট হতে হবে। এই ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের যদি আরেকটু ক্লিয়ারলি বলি, ধরেন আমার একটা প্রসেসের আন্ডারে 4-5টা প্রসেস আছে, ঠিক আছে? এখন ওই 4-5টা প্রসেস যদি এক্সিকিউট না হয় তাহলে আমার মেইন প্রসেসটা এক্সিকিউট হতে পারবে না। তো ওই যে 4টা আপনার এই প্রসেস আছে সেটাকে বললাম আমি চাইল্ড, আর যে মেইন প্রসেসটা সেটাকে বললাম আমি প্যারেন্টস। তো চাইল্ড যতক্ষণ আপনার এক্সিকিউশনটা কমপ্লিট না করবে ততক্ষণ প্যারেন্ট আসলে তার কাজটা করতে পারবে না। এই জন্য যখন চাইল্ড এক্সিকিউট হবে এরপর সেটা আবার রেডি কিউতে দিয়ে সিপিইউতে যেয়ে তার কাজটা কমপ্লিট করবে। এরপর যদি কোনো ডিভাইস ওয়েট ফর এন ইন্টারাপ্ট, কোন একটা ইন্টারাপ্ট হয়েছে, সেই ইন্টারাপ্টের সিগন্যাল এররটা হ্যান্ডেল করবে, হ্যান্ডেল করার পর সেটা আবার রেডি কিউতে যেয়ে সিপিইউতে যাবে, তারপর সে তার কাজ অনুযায়ী কমপ্লিট করার পর টার্মিনেট হবে। তো নরমালি আমাদের প্রসেস শিডিউলিং এর যদি আমরা রিপ্রেজেন্টেশনটা দেই তাহলে এটা এভাবে কাজ করে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো হোপফুলি। চ্যাপ্টারটা খুবই ছোট, বড় না। আপনারা কি আমার কথা শুনছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সবাই একদম চুপ হয়ে গেছে, কারণ কি? মানে চ্যাপ্টার 3 দেখে কি ভয় পেয়ে গেছেন নাকি অন্য কিছু? না ম্যাম, শুনতেছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 3টা নরমালি সোজা, আমি এটা স্টপ করে দিই রেকর্ডিংটা।